আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, কাকরাইলে জবি শিক্ষার্থীদের সমাবেশ চলছে। 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি শিক্ষার্থীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আজ। জুমার নামাজের পর দুপুর 2টার দিকে কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো পূর্ব ঘোষিত সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে এই সরকারের কিসের এত সমস্যা? এই দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছে। আমাদের 305 কোটি টাকার যে বাজেটের দাবি, সেখান থেকে কোনো কাটছাট করা যাবে না, পুরো টাকাই আমাদের দিতে হবে। জানাবো, ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো। গাজার দক্ষিণের খান ইউনুস এলাকায় আজ ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়া আল তাওবা চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত 15 জনের। এ নিয়ে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 53,000 ছাড়িয়ে গেল। এছাড়াও আহত হয়েছে অন্তত 1,22,000। এরপর জানাবো, ভারতের অহংকার চূর্ণ বিচূর্ণ করেছে পাকিস্তান, বললেন শেহবাজ শরীফ। পাকিস্তান ভারতের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার মিথ্যা বা ভুল ধারণাকে চূর্ণ করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নয়াদিল্লি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে এই ধারণা তৈরি হয়েছিল। কামরায় পাকিস্তান বিমান বাহিনী PAF এর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা ভারতকে শিক্ষা দিয়েছি, 1971 সালের শিক্ষা তাদের দেয়া হয়েছে। এদিকে প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট 50,000 কোটি রুপি বাড়তে পারে। আজ একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে 7 লাখ কোটি রুপি বেশি। এবারে জানাবো, প্রথমবারের মতো তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোনালাপ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কাকরাইলে জবি শিক্ষার্থীদের সমাবেশ চলছে। 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আজ। জুমার নামাজের পর দুপুর 2টার পরই কাকরাইল মোড়ে তৃতীয় দিনের মতো পূর্ব ঘোষিত সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে এই সরকার কিসের এত সমস্যা? এই দাবি আদায় করতে গিয়ে আমাদের শিক্ষক শিক্ষার্থী এমনকি সাংবাদিকরাও আহত হয়েছেন। জাতীয় বিভিন্ন পর্যায়ের মানুষ আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে, কিন্তু এই সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলেও তারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার মেনে নিতে চায় না। সমাবেশে শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেছেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্র সংগঠনগুলো নিয়ে যে নজির স্থাপন করেছে তা ইতিহাসে বিরল। আমাদের মধ্যে মতামতের পার্থক্য থাকতে পারে, তবে আমরা জবি প্রশ্নে সর্বদা এক। এ সময় তিনি আরো বলেন, আমাদের এই আন্দোলনের উপদেষ্টা মহোদয়ের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু জবি শিক্ষক শিক্ষার্থীদের উপর মামলা হলে আমরা দেখেন না আপনারা ঘুমান। আমাদের স্পষ্ট দাবি, বাজেট 306 কোটি টাকার প্রস্তাবিত বাজেট মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই স্থান ছেড়ে যাব না। এর আগে শুক্রবার সকাল থেকে কাকরাইল মোড়ে বাসে বাসে করে জমায়েত হতে শুরু করে জবি শিক্ষক শিক্ষার্থীরা। ইসরায়েলি হামলায় গাজায় নিহত 53,000 ছাড়ালো।
গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস এলাকায় বৃহস্পতিবার ভোরে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল তাওবা চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত ১৫ জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই বিষয়ে ৫৩,০০০ নিহতের সংখ্যা ছাড়ালো গাজায় মোট নিহতের সংখ্যা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত ৩টি হাসপাতালে কার্যক্রম সাময়িক বন্ধ রাখার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হচ্ছে জাবালিয়া আল আওদা হাসপাতাল, খান ইউনুসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপীয় হাসপাতাল। আল জাজিরার সংবাদদাতারা তারেক আল আজম গাজার দের এল বালা এলাকা থেকে বলেন, গাজাবাসীর জন্য আরেকটা রক্তাক্ত দিন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে। খান ইউনুসে অন্তত ৯টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী মরিয়া আচরণ শুরু করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের মাটিতে হামলা চালায়। এতে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুসারে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,০১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতর বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১,১৯,৯১৯ জন। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, নিহতের সংখ্যা ৬১,৭০০ জন ছাড়িয়ে গেছে। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান, বললেন শেহবাজ শরীফ। ভারত পাকিস্তান আঞ্চলিক সংঘর্ষে জড়ানোর পর এবার প্রকাশ্যে মুখ খুলেছেন শেহবাজ শরীফ। তিনি বলেছেন, প্রকাশ্যে ভারতের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে পাকিস্তান। তিনি আরও বলেছেন, পাকিস্তানের বিমান বাহিনী যোদ্ধারা ভারতকে দেখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে তাদেরকে শায়েস্তা করতে হয়। এটি এখন পুরো দেশ জুড়ে সবাই জানে। পাকিস্তান যেভাবে হামলা চালিয়েছে ভারতে, তা ভারত আগামী অন্তত ৫০ থেকে ৬০ বছর পিছিয়ে গেছে। যদি পুরোদমে যুদ্ধ চলত, যুক্তরাষ্ট্র যদি মধ্যস্থতা না করত, তাহলে আমরা ভারতকে গুড়িয়ে দিতাম। ভারত যেভাবে আমাদের নদীগুলোতে বাদ দিয়ে পুরো দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, ভারতকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। আমরা এই যুদ্ধে দেখিয়েছি ভারত কিভাবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাকিস্তানে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু সমস্ত হামলা প্রতিহত করে দেওয়া হয়েছে। ভারত আর ভবিষ্যতে কখনোই এই ধরনের হামলা চালানোর মতো সাহস করবে না। আর যদি সাহস করেও, সেটি পাকিস্তান তাদেরকে জনমের মতো শিক্ষা দেবে। সুতরাং ভারতের এই ধরনের আর বেয়াদবি মার্কা কার্যক্রম কখনোই আর করতে সাহস পাবে না। ভারত যেভাবে পাকিস্তানের উপর হামলা করেছিল, তা কোনোভাবেই পাকিস্তানের যোদ্ধারা মেনে নেয়নি। তারা ভারতকে সম্পূর্ণরূপে এমন একটি শিক্ষা দিয়েছে যে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এখন শিক্ষা নিতে বাধ্য হয়েছে। প্রতিরক্ষা খাতে ৫০,০০০ কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। পাকিস্তানের যুদ্ধের পর ভারত ব্যাপক হারে পাকিস্তানের কাছে মার খেয়ে হেরে যায়। এরপরই তারা তাদের প্রতিরক্ষা খাতে আবারও বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই নতুন করে আবার প্রতিরক্ষা খাতে ৫০,০০০ কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫ বিলিয়ন রুপি। অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ৫০,০০০ কোটি রুপি বাড়তে পারে। আজ একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে ৭ লক্ষ কোটি রুপি বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থাপিত ২০২৫-২০২৬ বাজেট সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড ৬.৮১ লক্ষ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছর বরাদ্দ ইতিমধ্যেই ২০২৪-২৫ সালে ৬.২২ লাখ
কোটির তুলনায় 9.2% বেশি। সূত্র আরও জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর 2014-15 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় 2.29 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের 13%ই প্রতিরক্ষা খাতে। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং সম্ভবত বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধ বিরতির সময় সামনে আসলো। কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় 7ই মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু কাশ্মীর একজোটে বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়েছে। কমপক্ষে 31 বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফাল। এছাড়াও কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 জন সেনা, 40 জন বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।